আজকে ক্লাসে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি এই অধ্যায়টির অষ্টম টাইপ অর্থাৎ বৈশ্বিক উষ্ণতার প্রভাব, পানি দূষণ প্রতিরোধের কৌশল এবং আন্তর্জাতিক বিভিন্ন নিয়ম নীতি নিয়ে আলোচনা করব। সো আমরা যদি আমাদের এই টাইপটা একটু লক্ষ্য করি, আমাদের প্রথম এমসিকিউ কোয়েশ্চেনটাতেই রয়েছে বায়ুমণ্ডলের তাপমাত্রাটা এই যে বেড়ে যাচ্ছে হুটহাট করে, এই বেড়ে যাওয়াটাকে আসলে কি বলা হয়? তাহলে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রার বেড়ে যাওয়াকে কি বলা হয়? বৈশ্বিক উষ্ণতা, পরিস্রাবণ, স্ফুটন নাকি পাতন? সো বায়ুমণ্ডলের তাপমাত্রাটাকে এই যে বেড়ে যাওয়াকে কি বলা হয়? গ্লোবাল ওয়ার্মিং বলা হয়, বাংলায় বৈশ্বিক উষ্ণতা বলা হয়। তার মানে 114 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। আমাদের 115 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বাংলাদেশে এই যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতাটা যে হয় তার ফলে বায়ুমণ্ডলীয় তাপমাত্রাটা কত ডিগ্রি পর্যন্ত উঠে যায়। আমরা দেখি না আমাদের গ্রীষ্মকালে তাপমাত্রাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, সো সেটা বেড়ে আসলে বাংলাদেশে অলমোস্ট 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। তাহলে আমাদের 115 নম্বর প্রশ্নের উত্তর হবে 47 ডিগ্রি সেলসিয়াস। আমাদের 116 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে জলাভূমি রক্ষা করা হলে আসলে পানি দূষণ কি হবে? অনেকখানি কমে যাবে। কারণটা কি? রিজনটা কি? রিজনটা হচ্ছে জলাভূমি কি করে? বন্যা নিয়ন্ত্রণ করে, জলাভূমি ক্ষতিকর পদার্থ শোষণ করে না, নাকি ভূগর্ভে এবং মাটির মধ্যে দূষিত পানিকে সঞ্চালন করে, নাকি বন্যপ্রাণীদের ক্ষতি করে? কোনটা? জলাভূমি আসলে বন্যা নিয়ন্ত্রণ করে। বন্যা আসলে কখন হয় বলতো? যখন আমাদের নদী কিংবা হচ্ছে আমাদের যে খাল বিলগুলা থাকে ওই সকল জায়গায় আসলে আমাদের পানিগুলা স্থান পায় না, ঠিক মতো জায়গা হয় না, পানিগুলা সংকলন না হয়, তখন সেটা আসলে একদম আমাদের ভূমির মধ্যে অর্থাৎ আমাদের বাসভূমি কিংবা আমাদের কৃষি জমিগুলোর মধ্যে পানিটা উঠে যায়, পানি যখন বেড়ে যায়। সো জলাভূমি যদি থাকে তাহলে আমাদের এই বন্যার যে প্রবলেমটা সেই প্রবলেমটা আসলে সলভ হয়ে যাবে। আমাদের 117 নম্বর প্রশ্ন দিকে যদি লক্ষ্য করি, আমাদের 117 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে কোন নদী আসলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য মরে গিয়েছে। সো বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য আমাদের হামকুড়া নদী মরে গিয়েছে, অর্থাৎ 117 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। আমাদের 118 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ইএফটি এর পূর্ণরূপ কি? সো ইএফটি এর পূর্ণরূপ আসলে কি? তোমাদের স্পেলিংটাও এই ক্ষেত্রে ভালো মতো মনে রাখতে হবে। ইএফটি এর পূর্ণরূপ হচ্ছে ইফুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। সো ইফুয়েন্ট বানানোর মধ্যে দুইটা ইউ আছে, এই যে দেখো খ নাম্বার কোয়েশ্চেনটা তো কিন্তু সেম জিনিস আছে, বাট এখানে একটা ইউ। সো স্পেলিংটা ভালো মতো খেয়াল করবা, আইদার তুমি কিন্তু এক্সাম হলে যে কনফিউজড হয়ে যাবে যে কোনটা অ্যাকচুয়াল ছিল। সো 118 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আমাদের 119 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে রামসার কনভেনশন আসলে কোন বিষয়ের সিদ্ধান্ত? মানে এটা আসলে কি রিলেটেড প্রবলেমের জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল? রামসার কনভেনশনটা বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন, নাকি জলাভূমি সংক্রান্ত, নাকি আকাশ সীমা নির্ধারণ? সো রামসার কনভেনশন আসলে জলাভূমি সংক্রান্ত যে প্রবলেমগুলো ছিল সেটা সলভ করার জন্য আসলে এই কনভেনশনটা অনুষ্ঠিত হয়। আমাদের 120 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে রামসার কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়, অর্থাৎ এটা কবে অনুষ্ঠিত হয়? 1997, 1966, 1973 নাকি 1971? সো 1971 সালে আসলে এটা শুরু হয়। মনে রাখবো আমাদের মুক্তিযুদ্ধ যে বছর হয়েছিল সেই বছরই আসলে এই রামসার কনভেনশনটা অনুষ্ঠিত হয়েছিল। 121 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে আন্তর্জাতিক আইন সমিতির 52তম সম্মেলনটা ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা রামসারে হয়েছিল এবং এই জন্যই সেটাকে রামসার কনভেনশন বলা হয়। সো 121 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। আমাদের 122 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা কি বলা হয় বহুপদী কোয়েশ্চেন। তো আমাদের এই কোয়েশ্চেনে বলা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা এবং লবণাক্ততা যদি বৃদ্ধি পায় তাহলে আসলে আমাদের ঠিক কি কি ধরনের প্রবলেম দেখা দিবে? সো যখন আমাদের বৈশ্বিক উষ্ণতা এবং লবণাক্ততা বৃদ্ধি পাবে তখন ডেফিনেটলি আমাদের পানির মধ্যে যে অক্সিজেনটা থাকবে, লবণটা কোথায় থাকে? সমুদ্রের মধ্যে থাকে। সো আমাদের পানি, সকল পানিটা কোথা থেকে আসে? সমুদ্র থেকে আসে। সকল পানির মূল উৎস হচ্ছে সমুদ্র। সো সেই সমুদ্রের মধ্যে কি হবে? আমাদের অক্সিজেনটা কমে যাবে এবং যখন আমাদের এইরকম অবস্থা হবে সো তখন আমাদের জলজ যে প্রাণীগুলো আছে তারা তো বাঁচতে পারবে না, তারা মরে যাবে। এবং এই যে যখন আমাদের একটা সাইড, পরিবেশের একটা সাইড হঠাৎ করে এরকম একটা বিপদের সম্মুখীন হবে তখন আমাদের জীববৈচিত্র্যটাকে একটা হুমকির মুখে পড়বে না? তাহলে আমাদের তিনটা পয়েন্টে হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 122 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, অর্থাৎ 1, 2 এবং 3 সবগুলো উত্তর সঠিক। আমাদের 123 নম্বর প্রশ্নে যদি যাই, 123 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে মিঠা পানিতে যে দ্রবীভূত অক্সিজেনগুলো রয়েছে সেটা আসলে কি কারণে কমে যেতে পারে? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে কমে যাবে। আগের এমসিকিউটাতে তো এরকম একটা লাইন পড়লাম আমরা, তাই না? তাহলে বৈশ্বিক উষ্ণতা বাড়লেও এটা কমে যাবে, কিংবা লবণাক্ততা বেশি যদি হয় তাহলে বৃদ্ধি পেলেও হচ্ছে আমাদের অক্সিজেনটা কমে যেতে পারে। বলছে জলজ উদ্ভিদ বৃদ্ধিতে, না, জলজ উদ্ভিদ বৃদ্ধিতে তো অক্সিজেন কমে যাবে না। জলজ উদ্ভিদ তো এটা তো খুব ন্যাচারাল একটা জিনিস, এটা তো মানে রেগুলারলি হয়েই যাচ্ছে। সো এটা এমন কোনো মানে অস্বাভাবিক
বিষয় না, যার কারণে আমাদের পানিতে প্রবাহিত অক্সিজেন আসলে কমে যেতে পারে। তো 1 আর 2 হচ্ছে আমাদের উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমাদের 124 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে কৃষি ক্ষেত্রে পানি দূষণ রোধের উপায় আসলে কি? এই যে আমাদের কৃষি জমিতে কাজ যখন করি তখন আমাদের সামহাও পানিটা দূষণ হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি করে আসলে রোধ করতে পারি? আমরা বিভিন্ন জৈব সারগুলা ব্যবহার করব। জৈব সারটা আমাদের ফসলের জন্য ভালো, কিংবা এটা আসলে আমাদের মাটি কিংবা পানি কোনো কিছুকে আসলে দূষণ করে না। সো আমরা জৈব সার ব্যবহার করতে পারি। রাসায়নিক সারটা আমাদের যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। সো আমাদের দ্বিতীয় পয়েন্টটা হবে না, এবং আমাদের ফসলের ধরনটা পরিবর্তন করতে হবে। ধর আমরা যেই জমিটা যেই ধরনের ফসল উৎপাদন করার জন্য উপযোগী, আমার সেই জমিতে সেই ধরনের ফসলগুলোকেই আসলে বুনন করতে হবে। সো 1 এবং 3 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 1 এবং 3 খ নাম্বার হবে উক্ত প্রশ্নের সঠিক উত্তর। সো আমরা যদি 125 নাম্বার প্রশ্নের দিকে লক্ষ্য করি, আমাদের 125 নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। সো গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আসলে কি ঘটনা ঘটে সেটা আমরা একটু দেখব। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে নদ নদীর সাথে আসলে কি ঘটনা ঘটে? সো গ্লোবাল ওয়ার্মিং এর ফলে নদ নদীর পানির তাপমাত্রা বৃদ্ধি পায়। হ্যাঁ, পানির তাপমাত্রা বৃদ্ধি পায়, মাছের উৎপাদনও কি হয় সেটাও কমে যায়, এবং পানির মধ্যে কি হয় অক্সিজেনের পরিমাণটাও কমে যায়। অর্থাৎ 1, 2 এবং 3 সবগুলা উত্তরই আসলে এখানে সঠিক উত্তর। 125 নাম্বার প্রশ্নের উত্তর সবগুলো। আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, 126 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ে। বায়ুমণ্ডলের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে পানির তাপমাত্রা আসলে কি হয়? সো পানির তাপমাত্রা তখন কি হবে? কমে যাবে, বেড়ে যাবে, নাকি অপরিবর্তিত থাকবে? তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে বায়ুমণ্ডলের, তখন স্বাভাবিকভাবেই আমাদের পানির যেই তাপমাত্রা থাকবে সেটাও বেড়ে যাবে এবং সেটা অপরিবর্তিত থাকবে। সো 2 এবং 3 হবে আমাদের সঠিক উত্তর। আমাদের 127 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বাংলাদেশে পানি উৎসের জন্য আসলে হুমকিটা কি? সো এই যে আমাদের পানি উৎসের জন্য হুমকি আসলে কি? আমাদের পানির গতিপথ পরিবর্তন করা। হ্যাঁ, আমাদের পানির গতিপথটা পরিবর্তন করা আমাদের পানির উৎসের জন্য একটা হুমকি স্বরূপ। আমাদের অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, সেটাও আমাদের জলবায়ু পরিবর্তন, সেটাও। সো বলা হচ্ছে নিচের কোনটি সঠিক? সো সবগুলাই আসলে সঠিক। আমাদের 128 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে মরা নদী হলো। সো মরা নদী আসলে কোনটা? মনোজ, বরাল নাকি বিবিয়ানা? সো আমাদের সবগুলো নদী আসলে মৃত নদী। সো আমরা সবগুলাকে আসলে কারেক্ট আনসার হিসেবে নিতে পারি। সো এর মধ্য দিয়ে আসলে আমাদের এই চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ শেষ হয়ে গেল। তোমরা এই চ্যাপ্টারটার উপরে আসলে তোমাদের এমসিকিউটা বা তোমার নিজের যে প্রস্তুতিটা রয়েছে সেটা যাচাই করার জন্য কিন্তু আমাদের উক্ত কিউআর কোডটা স্ক্যান করে তোমরা মডেল টেস্ট দিতে পারো। তোমাদের সঙ্গে আবারও অন্য কোনো পর্বে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।